Welcome to the another episode of URL Unzip, Reboot and Leave podcast. আজকে আমরা যদিও পডকাস্টটা করব বাংলাতে। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনার অনেকগুলো পরিচয় আছে এবং অনেকগুলো পরিচয় নিয়ে আমরা একে একে কথা বলবো। কারেন্টলি উনি গ্লোবাল সিআইও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। He did his PhD in artificial intelligence and machine learning in 80s. He is an author, artist এবং ফেমাস ফিল্ম মেকার ফ্রম ইন্ডিয়া, দি লেট মৃণাল সেনের ছেলে কুনাল সেন, ডক্টর কুনাল সেন, আমাদের কুনাল দা। কুনাল দা, কেমন আছো? ভালো। ভাল লাগছে কথা বলে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর টাইম। তো আমরা আজকে আহ, যেভাবে শুরু করলাম, তিনটে বিষয় নিয়ে কথা বলবো। হুম। ঠিক আছে, প্রথম হচ্ছে তোমার এআই পড়াশোনা বা এআই আইটি জার্নি। দ্বিতীয় হচ্ছে তোমার নিজস্ব যে ম্যানিফেস্টেশন অফ ইওর আইডিয়াস, ইওর আর্ট। আর তৃতীয়, ধরো বাঙালি হিসাবে লেগাসি নিয়ে থাকতে ভালোবাসা মানুষ হিসাবে তোমার বাবা এবং তোমার বেড়ে ওঠা মেনলি, বা বাবার হুম। ইনফ্লুয়েন্স, এই নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে। তো প্রথমে শুরু করি হচ্ছে তোমার পড়াশোনা বা এই এআই জার্নিটা নিয়ে। তুমি তো ফিজিক্সে পড়াশোনা করেছো দেশে। আহ, খুব একটা পড়েছি তা নয়, কিন্তু পড়ার কথা ছিল। মানে হ্যাঁ, আমি ফিজিক্স স্কুল থেকেও ফিজিক্স ভাল লাগতো। কলেজে ঢুকে ফিজিক্সের অনার্স নিয়ে পড়তে শুরু করি। কিন্তু সেই সময় আহ, পড়াশোনার দিকে মনটা খুব ছিল না আর কি। আহ, এই আর্লি 70s অন্যদিকে নানান দিকে মন যেত। তো যখন কলেজ শেষ করলাম তখন বুঝলাম যে ফিজিক্সের যে আশা নিয়ে শুরু করেছিলাম যে একটা দ্বিতীয় আইনস্টাইন হব, সেটা হওয়ার চান্স খুব কম। তো তখন আমার আমার বরাবরই যন্ত্রপাতি ইঞ্জিনিয়ারিং এর প্রতি একটা আগ্রহ ছিল, হাত দিয়ে জিনিস বানানোর প্রতি আগ্রহ ছিল। তো তখন কলকাতা ইউনিভার্সিটি একটা উপায় পার করেছিল, যারা ফিজিক্সে গিয়ে পরে ফিজিক্স থেকে অন্য কিছুতে ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চায়। তো তখন আমি মানে আমার আন্ডার গ্রাজুয়েট শেষ করার পর আমি ঢুকলাম কলকাতা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড ফিজিক্সে বিটেক করতে। ওটা হচ্ছে একটা ট্রানজিশনাল ইয়ে ছিল, যে ফিজিক্স থেকে তারপরে তুমি একটু প্র্যাকটিক্যালের দিকে ঘেঁষছো আর কি। তো ওর মধ্যেই আমার আমার প্রধান আগ্রহটা কম্পিউটার সায়েন্সের দিকে চলে যায়, পার্সোনাল পড়াশোনা দিয়ে করে। তখন আমি আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম ছিল, মাস্টার্স অফ কম্পিউটার সায়েন্স। তো সেটাতে ঢুকি। তো এইটা হচ্ছে আমার ফিজিক্স থেকে কম্পিউটার সায়েন্সের ট্রানজিশন আর কি। তো আর ধরো এক মিনিট, তো তার মানে তোমার পড়াশোনা তখন যা মনে হচ্ছে রাজাবাজার সায়েন্স কলেজ, রাইট? হ্যাঁ, প্রথম হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজে 3 বছর, তারপরে রাজাবাজার সায়েন্স কলেজে 3 বছর, তারপরে আইএসআই। এটা তারপরে আইএসআই তে। তো ওই সময় তুমি কম্পিউটার পেয়ে গেছো না কলকাতাতে? না, আমার অ্যাকচুয়ালি আমার প্রথম যে কম্পিউটারে আমি প্রোগ্রাম লিখেছি সেটা আমার হাতের তৈরি কম্পিউটার। তখন কোনো কম্পিউটার তো পাওয়া যেত না, কিন্তু এক্স্যাক্টলি আমার সেটাই। ইলেকট্রনিক্সের একটা নেশা ছিল। তো আমার প্রথম জীবনের প্রথম কম্পিউটার, সেটা আজকের দিনে তুমি আর কম্পিউটার তাকে বলবে না। 8 বিট কম্পিউটার, তার টোটাল মেমোরি ছিল 2 কিলোবাইট। ওকে, কিছু তো ছিল। কিন্তু তখনকার দিনে সেটাই ইয়ে ছিল। আহ, এবং সেটাতে আমার মনে আছে, এখনো আমার সেটা খুব প্রাউড লাগে। ওই 2 কিলোবাইট মেমোরিতে আমি প্রথম মেশিন ল্যাঙ্গুয়েজে একটা চেস খেলার প্রোগ্রাম লিখি, দাবা খেলার। এবং সেটা খুব ভালো চেস খেলতো তা নয়, কিন্তু অ্যাটল যে খেলতো, মানে ইয়েস। একটা পুরো চেস অ্যালগরিদম। দোজ ওয়্যার দ্য ডেজ যখন এই এই ওইটাই একটা চ্যালেঞ্জ ছিল, যে খুব কম মেমোরিতে, স্পিডও কম মেশিনের। ক্লক স্পিড হচ্ছে 1 মেগাহার্টজ, তুমি হয়তো বুঝবে। সুতরাং তার ভেতরেও টু মেক ইট ওয়ার্ক। তো যাই হোক, তো সেটা করে আমি আইএসআই তে ঢুকি। কিন্তু আইএসআই তে আমি এআই করিনি, জাস্ট কম্পিউটার সায়েন্সের মাস্টার্স করেছি। করে ওখানে থাকতে থাকতে আমার সাধারণ নিজের আগ্রহে
আমার ইন্টারেস্ট এআই এর দিকে যায়। তখন আমার ইচ্ছে ছিল এআই নিয়ে পিএইচডি করব, যদি আমি পিএইচডি করতে শুরু করি আইএসআইতেই প্রথম। কিন্তু তারপরে আমার যিনি গাইড ছিলেন তিনি বিদেশে চলে গেলেন, তখন আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে, তাহলে আমিও পাড়ি দিই। করে আমি তখন এখানে শিকাগোতে এলাম, এবং এখানে এসে আমি যখন পিএইচডি শুরু করলাম সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে, মেশিন লার্নিংয়ে। তো মানে মানে এই শব্দগুলো ধরো মানে নন টেকি লোকজনের কাছে কাইন্ড অফ লাস্ট 5-6 বছরের কথা বা 10 বছরের কথা, লেটস সে, ইন্ডাস্ট্রিতে তো অ্যাটলিস্ট। তো ওই সব কথা তখন মানে কি হই হই করে চলছে না, মানে ইউ হ্যাভ টু বি না, সাম তখন এলিট মানে লেভেল? রিসার্চ হিসেবে, রিসার্চ টপিক হিসেবে ইট ওয়াজ এ ফেয়ারলি কমন টপিক। মানে এই নয় যে আমি খুব রেয়ার একটা জিনিসে আছি, কিন্তু সেটার যেহেতু কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ছিল না, কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন ছিল না, সেই জন্য ওটার আহ, তুমি ইন্ডাস্ট্রিতে বা সাধারণ লোকের মুখে সেটার নাম একেবারেই শুনবে না। এবং আমারও এটা প্রথম আহ, এটাতে আগ্রহ হওয়ার, গভীরভাবে আগ্রহ হওয়ার কারণ, খুব কাকতালীয়ভাবে আমি তখন কলকাতায় প্রথম বুক ফেয়ার হচ্ছে, প্রথমবার বুক ফেয়ার। সেই কলকাতার বইমেলা তখন হতো ময়দানে, হুম হুম। ওই ভিক্টোরিয়ার ময়দানটার সামনে। তো এটা হচ্ছে নাম্বার 1 বুক ফেয়ার তখন। বুক ফেয়ারের শেষে একটা তাঁবু খাটিয়ে একটা জায়গায় একটা জিনিস করেছিল ওরা, সেটাকে বলতো বুক বাজার। সেটা পরে আরো 2-1 বছর চলেছে, কিন্তু তার আর আহ, চাকচিক্যটা ছিল না। সেটা হচ্ছে সমস্ত পাবলিশার, বুক সেলার যাদের কাছে প্রচুর বই যেগুলো বিক্রি হয়নি, একটা দুটো করে কপি পড়ে রয়েছে, তারা সেইগুলো ওখানে 2 টাকা 4 টাকায় বিক্রি করে দিত। কোনো অর্গানাইজেশন নেই, একটা টেবিলের ওপর ঢেলে রাখা আছে। তো সেই, তো ওটা একটা খুব আগ্রহের ইয়ে ছিল যে এত কম পয়সায় বই পাওয়া যাবে, এবং বইগুলো যেগুলো সাধারণত দোকানে দেখা যায় না, কারণ এগুলো চলতি বই নয়। তো সেখানে আমি একটা বই দেখলাম, সেটার নাম হচ্ছে ডিজাইন ফর এ ব্রেন। তো আম, সেটা হ্যাল অ্যাশবি বলে একটি ভদ্রলোকের লেখা। তো সেটা বাইরে কিনলাম, এবং পড়ে আমার মাথা ঘুরে গেল যে এরকম যে ভাবে চিন্তা করা যায় যে একটা মেশিন, ব্রেনের অপারেশনটাকে একটা মেশিন হিসেবে দেখা। সাইবারনেটিক্সের বই ছিল। তারপরে ইট সো হ্যাপেন, মানে আমি ওইভাবে হয়নি, আমার এখানে যিনি আমার অ্যাডভাইসার ছিলেন তার পিএইচডি হচ্ছে আন্ডার দিস হ্যাল অ্যাশবি, এই সেম লোক যার লেখা এই বইটা। সুতরাং একটা আলটিমেটলি দে ক্লোজড আ লুপ। আহ, যাই হোক, তো তখন, হ্যাঁ, এআই তখন অলরেডি, এআই সাবজেক্ট হিসেবে তো মিড 50s এর সাবজেক্ট। সুতরাং তখন অলরেডি ওর সাবজেক্টটা 30 বছর বয়স হয়ে গেছে, কনফারেন্স হয়, কিন্তু কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নেই। চাকরি পাওয়া যেত না, মোট কথা এআই তে পিএইচডি করে একাডেমিক্স ছাড়া আর কোনো চাকরি পাওয়া যেত না। Right. আচ্ছা, ওকে। তার মানে মানে আমি একটু জানতে চাইছি, যেহেতু নিজেও টেকনোলজির লোক হুম। বলে, তার মানে এই যে ধরো অ্যালগোরিদম, বা কেউ কেউ বলছে যে চ্যাট জিপিটি ইজ বেসিক্যালি জাস্ট অ্যান অ্যামিবা স্টেজ অফ এআই ইন্ডাস্ট্রি লেভেলে, মানে এইসব তার মানে তোমরা অলরেডি ওই 30 বছর আগে দেখে এসছো, মানে রিসার্চ লেভেলে ইট ওয়াজ হ্যাঁ, অল মানে ডান? চ্যাট জিপিটির যে বেসিক টেকনোলজিটা, নিউরাল নেট, তখন আর্লি 80s ওটা হচ্ছে দ্য লেটেস্ট। আমি ওই নিয়ে কাজ করিনি, কিন্তু তখন আচ্ছা। ওটাই হচ্ছে সবচেয়ে সেক্সি এরিয়া উইদিন কম্পিউটার সায়েন্স। নতুন একটা জিনিস, টেকনিক বেরিয়েছে, এবং উম মোটামুটি টেকনিকটা আজকে যেটা ব্যবহার হয় সেটাই। তার ভেতরে ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট অফকোর্স অনেক হয়েছে, কিন্তু বেসিক অঙ্কটা পাল্টায়নি। যেটা পাল্টেছে হচ্ছে এখন অনেক বেশি পাওয়ারফুল কম্পিউটার পাওয়া যায়, এবং অনেক বেশি ডেটা পাওয়া যায় যেটা দিয়ে ট্রেন করা যায়। অর্থাৎ তখন যে নিউরাল নেট, ওই টেকনোলজি দিয়ে যা করা যেত সেটা এখনকার, সেটা একটা ছেলে খেলার মতন। সিরিয়াস কোনো কিছু করা যেত না, কারণ কম্পিউটারের ওই পাওয়ারও ছিল না, এবং মেমোরি, এত ডেটাও ছিল না ট্রেন করা। তো সুতরাং তো মোটামুটি অঙ্কগুলো, বেসিক থিওরি, সেগুলো তখনও যা ছিল এখনো খুব যে পাল্টেছে তা নয়। যেটা বরং হয়েছে, যেটা আমার একটু আক্ষেপ হয়, এই নতুন
ধরনের এআই, জেনারেটিভ এআই এর প্রচণ্ড পপুলারিটি দরুন এবং ইন্ডাস্ট্রিয়াল পপুলারিটি, কমার্শিয়াল পপুলারিটি, তাতে করে ফান্ডামেন্টাল এআই রিসার্চ অনেক কমে গেছে। কারণ এখন যারাই রিসার্চ করতে যায় তারা এটাতেই রিসার্চ করে, কারণ এটাতেই ইন্টারেস্ট আছে, টাকা পয়সা আছে। তাতে করে যে বেসিক এআই এর বা মানুষের ব্রেনটা কিভাবে কাজ করে সেটা বোঝার চেষ্টা করা, সেই রিসার্চটা অনেকটা কমে এসছে। এবং অনেকে বিশ্বাস করে যে এই যে টেকনোলজি, এটাকেই ঠেললে পরে, স্কেল করলেই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, মানুষের মতন ইন্টেলিজেন্স তৈরি হয়ে যাবে। লাইক মেনি আদার্স কম্পিউটার সায়েন্টিস্ট, আই ডোন্ট বিলিভ দ্যাট। এর একটা ফান্ডামেন্টালি মানুষের মাথাটা একদম অন্যভাবে কাজ করে, সেটা আমরা এখনো ভালো করে বুঝি না। ধরো, এই নোম চমস্কি, লিঙ্গুইস্ট, উনি একটা জায়গায় বলেছিলেন যে এই ধরো চ্যাট জিপিটিকে ইংরেজি শেখাতে গিয়ে ইউ হ্যাভ টু ইউজ হান্ড্রেডস অফ বিলিয়ন্স অফ ডকুমেন্টস টু ট্রেন ইট। হুম। ওয়ারাজ একটা মানুষের বাচ্চা তার বাপ মা দুজনের কথা 3 বছর ধরে শুনেই ইংরেজি শিখে যায় বা বাংলা শিখে যায়। সুতরাং দুটো স্কেলটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দের ইজ এ কাইন্ড অফ এফিসিয়েন্সি ইন ইন হিউম্যান মাইন্ড that is not replicated by this kind of brute force techniques. এই ব্রুট ফোর্স দিয়ে অনেক কিছু করা যাবে, আমি বলছি না যে দিয়ে কাজ হবে না, অনেক কিছু অনেক দূর অলরেডি করা যাচ্ছে, আমি ব্যবহার করি। কিন্তু এইটাকে মানুষের মাথা যেভাবে কাজ করে তার সঙ্গে ইকুয়েট করাটা বোকামি। ওটার জন্য আরো অনেকগুলো ব্রেক থ্রু দরকার, সেগুলো হবে, কোনো ডাউট নেই হবে। হয়তো একটু পিছিয়ে গেল কারণ এখন আগ্রহটা অন্যদিকে। এই টেকনোলজিগুলো যে মুহূর্তে তার একটা লিমিটে পৌঁছে যাবে তখন আবার আগ্রহ হবে যে নতুন নতুন ভাবে জিনিসটাকে দেখা। আমি এই প্রশ্নটা অ্যাকচুয়ালি পরে একটা জায়গায় করব ভেবেছিলাম, আমি এখনই করে নিচ্ছি। তো এই এআই মানে উইল ইট সাবোটাজ অর উইল ইট কাইন্ড অফ ডিসরাপ্ট এই ক্রিয়েটিভিটিটা, ক্রিয়েটিভিটি ইন অল সেন্স, ইন বিজনেস, ইন আর্ট, ইন এভরি ফর্ম, এইটা নিয়ে তোমার কি মনে হয়? না, আমার সেটা একেবারেই মনে হয় না। আমার মনে হয় দুটো, ধর আর্টের ক্ষেত্রে আমি যদি বলি, আর্ট তৈরি হতে গেলে অনেকগুলো জিনিস, 3-4টে জিনিস একসঙ্গে হওয়া দরকার। ক্রিয়েটিভিটি তার একটা অঙ্গ, হ্যাঁ, কিন্তু তার সঙ্গে একটা লোকের অভিজ্ঞতা। আমি একটা আর্টে তো একটা আর্টিস্ট আর একটা লোকের সঙ্গে কমিউনিকেট করছে, তার যে অভিজ্ঞতার দিকটা, তার যে সেটা তো ক্রিয়েটিভিটি নয়, সেটা একটা অভিজ্ঞতাকে এক্সপ্রেস করার উপায়। তো ক্রিয়েটিভিটির যে সাধারণ ডেফিনেশন সেটা হচ্ছে টু ডু সামথিং ইন আ নভেল ওয়ে দ্যাট ইজ ইউজফুল। ইউজফুলটা এখন ইউজফুল মানে ব্যবসার দিক দিয়ে ইউজফুল না হতে পারে, কিন্তু একটা নভেল ওয়ে। এবং এখন এই নভেলটি মেশিনের পক্ষে করা অনেক সহজ মানুষের থেকে। আমরা মানুষরা, উই আর অল বর্ন ক্রিয়েটিভ, ছোটবেলায় আমরা প্রত্যেকেই ক্রিয়েটিভ থাকি। তারপরে আমাদের পড়াশুনোর ব্যবস্থাটা খুব সিস্টেম্যাটিক্যালি এই ক্রিয়েটিভিটিটাকে ডিসকারেজ করে, যে তুমি অন্য সকলে যেটা করছে, আগে যেটা কাজ করেছে সেটাই করো, তাতে তোমার ভালো হবে, তোমার উন্নতি হবে, রোজগার হবে। সুতরাং ক্রিয়েটিভিটিটা ক্রমশ, বেশিরভাগ মানুষের মধ্যে ক্রমশ কমে আসে। যারা বড় হতে রাজি হয় না, সেই 2-4টে লোক ক্রিয়েটিভ থেকে যায়, সে আহ, যেভাবেই হোক। এখন মেশিনের পক্ষে পুরনো, ওটা তো একটা প্যারামিটার সেটিং। তুমি যদি বলো মেশিনকে যে তুমি পুরনো যা দেখেছো সেটার থেকে বেরিয়ে এসে নতুন কিছু করো, র্যান্ডামলিও সে নতুন জিনিস করবে। এবং মেশিনের পক্ষে ইউটিলিটি, ইউজফুল কিনা সেটা জাজ করারও অনেক উপায় আছে। সুতরাং আই হ্যাভ নো ডাউট মেশিনস আর অলরেডি ক্রিয়েটিভ অ্যান্ড দে উইল রিমেইন ক্রিয়েটিভ, এবং ইট উইল হেল্প আস, দ্য রেস্ট অফ আস, টু বি মোর ক্রিয়েটিভ। আজকে যখন ধরো একটা বিজ্ঞাপনের লোক, সে একটা স্লোগান লেখার কথা ভাবে, সে চ্যাট জিপিটিতে গিয়ে বলে যে এই হচ্ছে আমার জিনিস, তুমি কিছু আমাকে স্লোগান দাও। সে 40টা ইন্টারেস্টিং স্লোগান দিল, তার থেকে একটা মানুষ বেছে
দুটো তিনটে বেছে তাকে একটু ইমপ্রুভ করলো। সুতরাং দিস ইজ একটা কো ইন্টেলিজেন্স যেটা আমাদের ক্রিয়েটিভ হতে আরো সাহায্য করবে। আহ, কিন্তু সেটার থেকে শিল্প হবে কিনা, হুম অর্থাৎ একটা যদি এআই প্রোগ্রাম একটা খুব সুন্দর পেন্টিং আঁকে, যে পেন্টিংটা দেখে আমার মনে হচ্ছে খুব ভালো, দেখতে ভালো, আম, ধরো একটা, আমি রিয়েলিস্টিক ছবির কথাই বলছি, অ্যাবস্ট্রাক্ট কিছু নয়, একটা সূর্যোদয়ের ছবি আঁকলো, আম, খানিকটা ইমপ্রেশনিস্ট স্টাইলে, খুব ভালো করতে পারে। এখন মুশকিলটা হচ্ছে আমি যখন একটা মনের আঁকা সূর্যোদয়ের ছবি দেখছি, আমার প্রথম যে কোনো দর্শকের তার কোনো না কোনো সময় মনে হয়, আচ্ছা আর্টিস্ট কোথায় বসে এই ছবিটা এঁকেছিল। তার মনের মধ্যে কি তখন খুব উম, তোলপাড় চলছিল, কেন আকাশটার মধ্যে এই একটা অসহিষ্ণুতার মেজাজ পাওয়া যায়। অর্থাৎ আমরা সব সময় কোনোদিন আমরা আর্ট দেখতে পারি না আর্টিস্টের কথা না ভেবে, আর্টিস্টের কথা ভাবি। তার অভিজ্ঞতা সেটা আমি, সে তার আঁকার মধ্যে দিয়ে, সিনেমার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে আমার কাছে পৌঁছে দিচ্ছে। হ্যাঁ, এবার আমি যে যে মুহূর্তে একটা এআই এর তৈরি পেন্টিং দেখছি, আমি ওই প্রশ্নটাই করতে পারবো না তার অভিজ্ঞতা কি, কারণ আমি জানি সেখানে কোনো অভিজ্ঞতা নেই। সুতরাং ওইখানে গিয়েই আমার কাছে মনে হয় যে কোনো শিল্প একটা, ইটস এ স্পিসিস থিং। যে স্পিসিস তৈরি করে সেই স্পিসিসই সেই শিল্প বুঝতে পারে। আজকে ধরো, আজ থেকে 100 বছর পরে, ধরো কল্পনা করো যে এত সায়েন্স টেকনোলজি এগিয়ে গেছে যে মানুষ আর মারা যায় না। হ্যাঁ, সাধারণত মারা যায় না, অ্যাক্সিডেন্ট হলে মারা যায়, তাছাড়া আজীবন বেঁচে থাকতে পারে। হ্যাঁ, এই যে মানুষ, 100 বছর পরেকার এই যে মানুষ, তারা কি এখনকার আমাদের তৈরি কোনো শিল্প বুঝবে? কারণ সব শিল্পর মধ্যে একটা বেসিক ইনগ্রেডিয়েন্ট হচ্ছে আমাদের মর্টালিটি, যে আমরা সারা জীবন থাকবো না। সে প্রেমের গল্পই হোক আর যুদ্ধের গল্পই হোক, ওই মর্টালিটিটাই হচ্ছে আমাদের কমন থ্রেড, যেটা দিয়ে আমরা একে অপরকে বুঝি। যে মানুষটা মরবে না, তখন আমি বলবো যে সেই মানুষ, তারা জেনেটিক্যালি হিউম্যান থাকলেও তারা একটা অন্য স্পিসিস হয়ে গেছে। তারা আর আমাদের আর্ট সত্যিকারের বুঝবে না। তারা ইন্টেলেকচুয়ালি বুঝবে, কিন্তু অন্তর দিয়ে বুঝবে না। ঠিক তেমন করে একটা একটা কুকুর যখন গন্ধ শোকে, শুকে একটা কিছু, তারও তো একটা এস্থেটিক বোধ আছে, হয়তো আছে, মানে কোনো একটা গন্ধ খুব ভালো লাগে, কিন্তু আমরা কোনোদিন সেটা জানবো না আমাদের। সুতরাং আমার কাছে সেটাই মনে হয় যে ক্রিয়েটিভ হবে, কিন্তু সেই ক্রিয়েটিভিটির উপভোগটা আমরা করতে পারবো না কোনোদিন। হয়তো একটা সেন্টিয়েন্ট মেশিন, দুটো মেশিন একে অপরের ক্রিয়েটিভিটি বুঝতে পারে, আর্ট বুঝতে পারে, আমরা বুঝবো না। ওকে ওকে আচ্ছা, দারুণ, খুব ভালো বললেন। আচ্ছা, এবার একটু আসি আহ নেক্সট একটা জায়গায়, সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। আচ্ছা, এই নামটার সাথে ছোটবেলা থেকে ভারতবর্ষে, অন্তত কলকাতায় যারা মানুষ হয়েছে, ওতপ্রোতভাবে জড়িত, ব্যাপারটা দেখেছি, পড়েছি ইত্যাদি। অ্যান্ড ইউ আর দ্য ফার্স্ট গাই আই এম টকিং হু ইজ ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড দেয়ার। ওকে, তো কিন্তু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থেকে আমরা যেগুলো, যে নির্যাসগুলো নিতাম, বা যে জন্য ওর কাছে বারে বারে যেতে হতো, সেটা ধরো এখন অনেকটা গুগল ইনফরমেশন বলো বা হুম, এই জায়গাগুলোতে অনেকটা ফ্লুইড করে দিয়েছে, লুসিড করে দিয়েছে। হুম। তো তুমি যেহেতু অনেকদিন ধরে জড়িত, মানে লাস্ট বোধহয় 2 ডেকেড ধরে জড়িত না এই ব্র্যান্ডটার সাথে, 25 বছর। 25 বছর, তো একটু তুমি যদি এলাবোরেট করো যে হাইজ এন্ড লোজ এন্ড ডিসরাপশনস এন্ড দ্য, মানে লেগাসি এন্ড দ্য ব্র্যান্ড এন্ড ওয়্যার ইট ইজ স্ট্যান্ডিং টুডে এন্ড হোয়াট ইজ দ্য ফিউচার, এই ব্যাপারটা নিয়ে। হুম। হ্যাঁ, আমি এমনিতে ব্রিটানিকা তো এখন প্রায়, আমাদের ইতিহাস হচ্ছে 250 বছরেরও বেশি, 255 বছর আগেকার অর্গানাইজেশন। তো এটা খুব, মানে ভাবতে খুব অবাক লাগে আমেরিকায় বসে এখন, মানে এটা ব্রিটেন,
তোমার স্কটল্যান্ডে শুরু হয়েছিল, কিন্তু লাস্ট 100 বছরের ওপর আমেরিকান অর্গানাইজেশন হিসেবে আছে। কিন্তু এটার অর্গানাইজেশনটার বয়স দেশের থেকে বেশি। মানে যবে ব্রিটানিকা তৈরি হয়েছিল তখন আমেরিকা বলে কিছু নেই, ইউনাইটেড স্টেটস বলে কিছু নেই। তো সেটা খুব একটা খুব গায়ে কাঁটা দেয় ভাবলে যে আহ, এবং শুধু তাই নয়, আমরা এই 250 বছরের ধরে একই জিনিস করে আসছি। এই নয় যে আমরা আগে আহ, উম, চুলের কাঁটা বানাতাম আর এখন এনসাইক্লোপিডিয়া বানাচ্ছি। সেটা খুব রেয়ারলি হয় যে আমরা 250 বছর ধরে একই জিনিস বানিয়ে আসছি। তো 1975-80 পর্যন্ত এটাই ইন্টারনেট ছিল। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ওয়াজ দ্য ইন্টারনেট অফ দ্য ওয়ার্ল্ড। তোমার বাড়িতে যদি কোনো একটা কিছু তোমার হঠাৎ প্রশ্ন মাথায় ঢোকে এবং তুমি লাইব্রেরিতে গিয়ে 20 দিন সময় কাটাতে না চাও, তোমার নিয়ারেস্ট উপায় হচ্ছে, তোমার যদি সেই আম, অর্থটা থাকে, তোমার বাড়িতে একটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা থাকবে, তুমি সেটা টেনে বার করে দেখবে যে উগান্ডাটা কি জিনিস, উগান্ডা কোথায়। তো এই, এবং যে কারণে আমেরিকাতে ওটা একটা খুব একটা অ্যাসপিরেশনাল ব্র্যান্ড ছিল, যে একটা মিডল ক্লাস লোকেরা, তারা ব্রিটানিকাই প্রথম লোনে, অর্থাৎ হায়ার পারচেজ হিসেবে জিনিস বিক্রি করা পৃথিবীতে শুরু করে। যে তার উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে মধ্যবিত্ত লোকের, তারা তারা কোনোদিন 1,500 টাকা, $1,500 দিয়ে একটা বই কিনতে পারবে না, কিন্তু তাকে বলা তুমি মাসে মাসে $20 করে দাও, তোমার আলটিমেটলি বইটা তোমার হয়ে যাবে। তো সেইটা চলেছিল 80-এর দশক পর্যন্ত। তারপর ক্রমশ আস্তে আস্তে অন্যান্য ইনফরমেশন অ্যাভেলেবিলিটি বাড়তে শুরু করলো এবং তারপরে ইন্টারনেট এলো। 90s-এ ইন্টারনেট এলো, এবং যে মুহূর্তে ইন্টারনেট এলো তখন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেল। ইভেনচুয়ালি গুগল এলো, তারও পরে উইকিপিডিয়া এলো। অর্থাৎ এই ধরনের ইনফরমেশন পাওয়ার উপায় অনেক রকম বেড়ে গেল। আমাদের সেই সময়টা একটা খুব টালমাটালের মধ্যে দিয়ে গেছে, কারণ তখন আমরা, আমাদের পুরো রোজগারটা আসতো বই বিক্রি করে। কিন্তু হঠাৎ বই থেকে লোকে সিডি রমে এনসাইক্লোপিডিয়া পড়তে শুরু করলো। এবং তার প্রধান কারণ হচ্ছে মাইক্রোসফট তখন কম্পিউটার বিক্রি করতে শুরু করেছে, কিন্তু ওদের কোনো কিছু বিশেষ ছিল না যেটা দিয়ে একটা সাধারণ মিডল ক্লাস লোককেও কনভিন্স করতে পারে যে তুমি কেনো, তোমার এটাতে সুবিধা হবে। কেন কিনবে একটা লোক? তখন মাইক্রোসফট একটা ছোট এনসাইক্লোপিডিয়া ছিল, সেটাকে কিনে ওরা সিডি রমে রাখলো, সেটা নাম দিল এনকার্টা। এবং এনকার্টা সিডি রমটা, এই সিডি রমটা কিন্তু এর আগেই আমরা ব্রিটানিকা সিডি রম বার করেছে। সিডি রম মানে অনেকেই অনেক জায়গায় লেখা আমি দেখি যে এই এই সিডি রমটা বেরিয়ে ব্রিটানিকা আর ধরতে পারিনি, আহ, টালমাটাল হয়ে গেল। তা নয়, আমাদের সিডি রম তারও আগে ছিল। কিন্তু সেই সিডি রমের দাম আমরা বইয়ের মতনই রেখেছিলাম, কারণ একই তো কন্টেন্ট পাচ্ছ তুমি, একই এনসাইক্লোপিডিয়া পাচ্ছ, তার মোটামুটি একই দাম দাও। কিন্তু তার মেইন কারণটা ছিল আমরা বইয়ের বিক্রিটাকে আটকাতে চাইনি। মাইক্রোসফট এই এনকার্টার ডিস্কটা ওরা বিনা পয়সা দিতে শুরু করলো, কম্পিউটারটা কিনলে এটা পাবে। অর্থাৎ দে ইউজড ইট অ্যাজ আ ওয়ে টু কনভিন্স যে তুমি তুমি তো 1,500 টাকা দিয়ে একটা এনসাইক্লোপিডিয়া কিনতে, তার বদলে এই কম্পিউটারটা কেনো, তুমি একটা এনসাইক্লোপিডিয়াও পেয়ে যাবে আর আরো কিছু খুচরো জিনিস হবে। তখন কোনো ইউটিলিটি ছিল না কম্পিউটারের, সুতরাং লোককে ওটার ব্যবহারটা বোঝানোর একটা প্রয়োজন ছিল। তো তখন আমাদের হঠাৎ আমাদের বইয়ের বিক্রিটা হঠাৎ ড্রপ করে গেল, এবং প্রচুর লোক ছাঁটাই করতে হলো, এ করলো করে আমরা আমরা অনলাইন হিসেবে, অনলাইনে আমরা প্রথম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এই কিন্তু এই সেটারও তখন, সময়টা একটু, এই সময়টা তুমি জাস্ট জয়েন করলে ব্রিটানিকা, বা আমি করবো জয়েন করবো করেছি করছো? 1999-এ। ওকে। আমি জয়েন করেছি যখন, তখন সবে আমরা প্রথম ইন্টারনেটে একটা এনসাইক্লোপিডিয়া আমরা প্লেস করেছি যেটা ফ্রি, যে কোনো কেউ দেখতে পারে। এবং তার উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে বিজ্ঞাপন থেকে টাকা আসবে।
সো 99-এ তখন সমস্ত কোম্পানি এই যেটাকে বলে ডট কম বুম সেটা হচ্ছে, তখন আমরাও ওইটাতে উই আর ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি তখন যারা ইন্টারনেটে কন্টেন্ট প্রোভাইড করে। পুরো এনসাইক্লোপিডিয়া যেটা আগে লোককে কিনতে হতো, এখন সেটা সবটাই অনলাইনে পাওয়া যায়, সো দ্যাট ওয়াজ এ বিগ ডিল। কিন্তু ওই পুরো ডট কম বেলুনটা না 2001 2002-তে গিয়ে বার্স্ট করলো। 2000 থেকেই হঠাৎ মানে এত লোক এত টাকা দিয়েছিল, কিন্তু বিজ্ঞাপনে তখনও বিজ্ঞাপনের এনভায়রনমেন্টটা তৈরি হয়নি। সুতরাং কেউই আমরা খরচা করছি কিন্তু কোনো রোজগার আসছে না। তখন আমরা খুব একটা কঠিন অবস্থার মধ্যে পড়েছিলাম। আহ, করে তখন কোম্পানিটা অনেক ছোট হয়ে গেল, আমি যে সময় ঢুকেছি হঠাৎ ছোট হয়ে গেল, এবং তখন আমরা অন্যভাবে কিভাবে ইনকাম একটা স্ট্রিম তৈরি করা যায় সেটা ভাবছি। করে তার থেকে এখন পর্যন্ত আমরা মানে এখন উই আর ইন আ ভেরি কমফোর্টেবল প্লেস। আমরা যেরকম একটা এক্সপ্যানশন করলাম হচ্ছে এডুকেশন, অর্থাৎ স্কুল কলেজের জন্য প্রোডাক্ট বানানো যেগুলো ও এডুকেশনে কাজে লাগে। আম, বিজ্ঞাপনের বাজারটা অনেক ইমপ্রুভ করেছে এখন, সুতরাং এখন আমরা আমাদের মেন রোজগারটা আসে বিজ্ঞাপনের মাধ্যমে। করে এখন ব্রিটানিকা ইজ ইন আ গুড শেপ। এখন প্রশ্নটা হচ্ছে যে কেন, ওয়াই উড এনিবডি ইউজ ব্রিটানিকা? কারণ এত সব জায়গাতেই তো ইনফরমেশন পাওয়া যায়। তা সেটা খুব ইন্টারেস্টিং যে ধরো তুমি যদি অ্যালবার্ট আইনস্টাইন সম্পর্কে জানতে চাও, তার তো লক্ষ লক্ষ আর্টিকেল আছে। তাহলে কেন তা সত্ত্বেও উইকিপিডিয়া ইজ দ্য মোস্ট পপুলার ওয়েবসাইট ইন দ্য ওয়ার্ল্ড? তার কারণ হচ্ছে গুগলে ওটা নাম্বার 1 রেজাল্ট হিসেবে আসে। তুমি অ্যালবার্ট আইনস্টাইন দিলে তুমি একদম ওপরে দেখবে উইকিপিডিয়া, তারপরে 2 নম্বর বা 3 নম্বরে দেখবে ব্রিটানিকা। অর্থাৎ যদিও নানান জায়গায় পাওয়া যায়, গুগল ইজ ডিটারমিনিং যে কোনটা ইজ মোস্ট রিলায়েবল। সুতরাং রিলায়েবিলিটি ইজ দ্য মেইন থিং। এবং এখন বাজারে যেদিকে ইনফরমেশন, ট্রুথ, এইসব প্রশ্নগুলো উঠছে, ইভেন উইথ এআই, তাতে করে তো ক্রমশ আম, মানুষের সবসময় একটা দুটো জিনিস কাজ করে। একটা হচ্ছে বেশিরভাগ মানুষ ডু নট কেয়ার যে একটা ইনফরমেশন পারফেক্টলি কিউরেটেড কিনা, কাজ চলে গেলেই হলো। এইটা একটা একটা বড় সংখ্যক লোকের কাজ করে। তারা খোঁজও নেয় না যে কোত্থেকে পড়ছি, জিনিসটা ঠিক কি ভুল, কি মিস ইনফরমেশন আছে কিনা। কিন্তু কিছু লোক অলওয়েজ থেকে যায় যারা যারা রিলায়েবল ইনফরমেশন চায়, একটা আম, যেটার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। তো ব্রিটানিকার বাজার দরটা সেইখানে। আজকে ধরো তুমি যদি আমেরিকার যে কোনো স্কুলে যাও, সেখানকার স্কুলের টিচাররা বা স্কুলের যে পলিসি, তারা বলবে যে তোমরা উইকিপিডিয়া ব্যবহার করতে পারবে না, তোমরা গুগল থেকে দেখে কোনো ইনফরমেশন উইদাউট ভেরিফিকেশন ব্যবহার করতে পারবে না, কারণ জানা নেই জিনিসটা হয়তো সত্যি কিন্তু নাও হতে পারে। কিন্তু তারা ব্রিটানিকা অ্যালাউ করে। কেন অ্যালাউ করে না? এটার একটা প্রসেস আছে, এবং যারা লিখছে নট এই নয় যে ব্রিটানিকায় যা লেখা হয় সব ঠিক কথা, অনেক ভুল থাকতে পারে, কিন্তু ইট হ্যাজ অ্যাটলিস্ট গন থ্রু আ প্রসেস। হুম। সেই প্রসেসটা, যে প্রসেসটা ওটাকে অ্যাকিউরেট রাখার চেষ্টা করে এবং একটা ব্যালেন্সড আনবায়াসড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জরুরি জিনিস যেটা এনসাইক্লোপিডিয়াই দিতে পারে, যে কোনো এনসাইক্লোপিডিয়া, সেটা হচ্ছে নট অনলি কি কাভার করছে, কি কাভার করছে না। আজকে এনসাইক্লোপিডিয়া কে পড়তে আসে? তুমি যদি ডাক্তার হও তাহলে তো তুমি এনসাইক্লোপিডিয়ার লিভারের ওপর আর্টিকেল পড়ে লিভার সম্পর্কে জানবে না, আশা করি জানবে না। হুম। মানে তুমি তখন তোমার নিজস্ব ইয়ে আছে। কিংবা তুমি যদি আইটির লোক হও, তুমি জাভা প্রোগ্রামিং কি করে করতে হয় তার জন্য তুমি এনসাইক্লোপিডিয়াতে আসবে না। এনসাইক্লোপিডিয়াস আর মেন্ট ফর নভিসেস।
যার আগ্রহ আছে কিন্তু সেটার এক্সপার্ট। এখন সেখানে একটা খুব জরুরি জিনিস থাকে যে তুমি যে যে বিষয় নিয়ে বলবে কতটা বলবে আর কোন জিনিসগুলো বলবে না। এই যে পরিমিতি বোধটা, যে আমি যদি এনসাইক্লোপিডিয়াতে গিয়ে আইনস্টাইন সম্পর্কে পড়তে চাই, আমি 400 পাতার একটা বই পড়তে চাই না। আমি একটা 5 পাতা 10 পাতার একটা সামারি পড়তে চাই, এবং সেই সামারিতে কোন জিনিসগুলো রাখা হবে এবং কোনটা রাখা হবে না, দ্যাট ইজ কল্ড এডিটোরিয়াল ডিসিশন মেকিং। যে যে একটা চিন্তাশীল এডিটর ডিসাইড করছে যে মোটামুটি এইগুলো খুব জরুরি আর এইগুলো জরুরি নয়। রাইট, রাইট। মানে তার মানে মোটামুটি বলা যেতে পারে যে এখন আবার ব্র্যান্ডটা টালমাটালের পরে স্টিল আ স্ট্রং কাইন্ড অফ কমফোর্টেবল পজিশন, এন্ড ইট উইল বি লাইক দ্যাট। সো একটা আশা করি, আশা আশা করি করা কে যায়। বুঝতে পারে। মানে এখন একটা বড় সমস্যা হচ্ছে যে সবাই ভাবছে যে যদি এআই কে প্রশ্ন করেই সব উত্তর পাওয়া যায় তাহলে দরকার হবে কিনা। আমাদের আশা হচ্ছে যে তা সত্ত্বেও আম, কিছু লোক থাকবে যাদের যাদের ওই ডিসক্রিমিনেটরি ক্ষমতাটা আছে। এবং দ্বিতীয়ত, এআইদেরও ট্রেন করতে গেলে তো অরিজিনাল মেটেরিয়াল দরকার। True. আজকে ধরো তুমি যদি আম, এখন যেরকম হচ্ছে এই এই ইন্টারনেটের জগতে, কলকাতায় অতটা নয়, একটা অ্যানোমালি, কিন্তু সব জায়গায় খবর কাগজ উঠে যাচ্ছে। খবর কাগজের সংখ্যা কমতে কমতে প্রত্যেক শহরে একটা দুটো করে সব খবর কাগজ বেঁচে থাকছে। তারাও কতদিন বেঁচে থাকবে খুব সন্দেহ, কারণ ইনকাম নেই। এবার তুমি ভাবো যে, কিন্তু তা সত্ত্বেও খুব বড় নিউজ পেপারগুলো বেঁচে থাকবে। আজকে নিউ ইয়র্ক টাইমস বেঁচে থাকবে, ওয়াল স্ট্রিট জার্নাল বেঁচে থাকবে, ওয়াশিংটন পোস্ট বেঁচে থাকবে। এবং এরা আছে বলে দে আর কালেক্টিং দ্য নিউজ। যদি তুমি এআই কে প্রশ্ন করো, এআই কোত্থেকে জানবে প্যালেস্টাইনে কি হচ্ছে এখন? কোনো একটা লোককে তো খরচা করে লোক পাঠাতে হবে ওখানে, যে গিয়ে রিপোর্টিংটা করবে। আহ, তো সেটা আমরা একটা খুব ডেঞ্জারাস জায়গায় রয়েছি। যদি সত্যি এআই খুব পপুলার হয়ে যায়, এআই এর মাধ্যমে উত্তর পাওয়া, তাহলে আস্তে আস্তে এই সমস্ত যারা ইনফরমেশন প্রডিউসার পৃথিবীতে, ব্রিটানিকাই বলো, নিউ ইয়র্ক টাইমসই বলো, এরা সবাই আস্তে আস্তে উঠে যাবে, তাদের আর ব্যবসা থাকবে না। ওটা যদি উঠে যায় তখন কিন্তু অরিজিনাল ইনফরমেশন তৈরি করার কোনো জায়গা নেই। এআই তো আর ইনফরমেশন তৈরি করতে পারে না। সো একদম। এটা একটা খুব ক্রিটিক্যাল জিনিস, যেখানে এআই যাদের উপর ডিপেন্ড করছে, যে যে আহ, মানে যে রসের জোরে ওটা ওদের গাছটা গজে উঠছে, সেইটা যদি কেটে দেয়, রুটস গুলো কেটে দেয়, তাহলে আলটিমেটলি উই উইল অল সাফার। বাট দেখা যাক। বাহ। Okay. Wow. না, এইভাবে এইভাবে মানে ব্যাপারটাকে দেখিনি কোনোদিন। ওকে, আচ্ছা। এবার আসছি তোমার আর্ট নিয়ে। এবারে তোমার আর্টে যেটা সবসময় চোখে পড়েছে বা পড়ে, সেটা হচ্ছে যে মিক্সচার অফ সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল, কালার, এবং আহ, বেশ কয়েকটা আর্ট, মানে আমি অদ্ভুত অনেকক্ষণ ধরে বসে থাকলাম, যেটা হচ্ছে তোমার চয়েস বলে একটা রয়েছে, তোমার হুম। ওয়েবসাইটেই রয়েছে। আমার অদ্ভুত লাগলো জিনিসটা। সো মানে মানে হাউ দিস কাইন্ড অফ ম্যানিফেস্টেশন, ওয়্যার ইট হ্যাজ স্টার্টেড। আমি উম, আমি ছোটবেলা থেকে যেরকম সব বাচ্চারাই আঁকতে টাকতে ভালোবাসে সেরকম ছিল আমার। আম, আমার কলেজ বয়সে আমার বন্ধুর দলটা অনেকেই ছিল আর্ট কলেজের ছাত্র, সুতরাং আমার আর্টের জগতের সঙ্গে একটা যোগাযোগ ছিল। কিন্তু আমার সায়েন্স বেশি ভালো লাগতো, সায়েন্স ইঞ্জিনিয়ারিং ভালো লাগতো, ওই দিকে গেছি। কিন্তু আমি বরাবরই এখানে আসার পরেও ওই শখে ছবি আঁকতাম। তারপরে আমি এখানে নানান জায়গায় কোর্স নিয়েছি, যেটা কলকাতায় তখন সম্ভব ছিল না। কলকাতায় তুমি যদি
আর্ট কলেজে না ঢোকো তাহলে আর তুমি আর্ট শেখার কোনো জায়গা নেই। কিন্তু এখানে এসে দেখলাম যে আমি সায়েন্স নিয়ে পিএইচডি করছি, কিন্তু আমি একটা ফিগার ড্রয়িং এর কোর্স নিতে পারি, আমি পেন্টিং এর কোর্স নিতে পারি। তো আমি এখানে এসে আমার আঁকার স্কিল আগের থেকে অনেক ইমপ্রুভ করেছিল, কিন্তু তাও ওটা শখ, শখই ছিল আর কি। মানে উইকেন্ডে গিয়ে আহ, একদিন হয়তো মাসে একদিন একটা ছবি আঁকলাম। তারপরে একবার বছর 15 আগে, তখন আমি একবার কলকাতায় গেছি। তো একটু কাজের বাইরে থাকলে তো মনটা নানান রকম একটু ফ্রিলি ঘোরে। তা আমার হঠাৎ একদিন মাথায় এলো যে আমার ছবি আঁকতে খুব ভাল লাগে, আমার কম্পিউটার প্রোগ্রাম লিখতে ভাল লাগে, এবং আমার ইলেকট্রনিক্স যন্ত্রপাতি বানাতে ভাল লাগে। তো এগুলো সব মিশিয়ে দিলে কিরম হয়, মানে তাহলে তো চারটে ভালো লাগার জিনিস একসঙ্গে করলে তো আরো বেশি ভালো লাগা উচিত। তো আমি খুব এক্সাইটেড ছিলাম, আমি বাড়িতে এসে ফুচকাচি সব বানাতে শুরু করলাম। কিন্তু আমার কোনোদিন নিজেকে আর্টিস্ট হিসেবে বলবো এটা ভাবতেও আমার লজ্জা করতো। তারপরে এখানে শিকাগোতে একটা সংস্থান আছে, তারা আর্ট আর্ট অর্গানাইজেশন, তারা প্রতি বছরে একটা করে প্রোগ্রাম করতো। তারা অ্যাবাউট 20 জন আর্টিস্টকে বেছে তাদের একটা 1 বছর ধরে একটা প্রোগ্রাম চলে তাদের, তারা একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, বাইরের লোকজনকে নিয়ে আসে বক্তৃতা দেওয়ার জন্যে, করে শেষে একটা এক্সিবিশন হয়। তাই আমি বললাম যে আমি সেটাতে অ্যাপ্লাই করি। আমার কোনো আশা ছিল না, কারণ ওটাতে বাকি যাদের নাম দেখি তারা সবাই ফুল টাইম আর্টিস্ট আর কি তারা। তা আমি হঠাৎই আমাকে অ্যাকসেপ্ট করেছে। তখন আমার মনে হলো আচ্ছা, এরা যদি বোকা বানাতে পারি তাহলে মেবি আমি অন্যদেরও হুম, বোকা বানাতে পারবো। তো আমি ওখানে গিয়ে দেখলাম যে আমি সারাক্ষণ খুব কুণ্ঠায় থাকি যে আমি এই লাইনের লোক নই। কিন্তু তারা মাথা ঘামাচ্ছে না, তারা আমার কাজ দেখছে, দেখে বলছে যে কাজটা এটা ভাল লাগছে, ওটা ভাল লাগছে না, কিন্তু তারা আমাকে আর্টিস্ট হিসেবেই দেখছে। তখন আমার একটু সাহস হলো যে মেবি আমি নিজেকে আর্টিস্ট বলে চালাতে পারি। তো তো সেই জন্য আমার আমার কাজগুলো অনেকটাই, মেন আগ্রহটা থাকে একটা কোনো আইডিয়া। আমি আমার আর্টগুলো আইডিয়া ভিত্তিক। একটা আইডিয়া থাকে, তারপরে আমি ভাবি এই আইডিয়াটাকে কি করে ভিজুয়ালি এক্সপ্রেস করা যায়, কিভাবে করতে পারি। তারপরে যখন সেটা ভাবি, তারপরে আমার আনন্দটা আসে হচ্ছে ওই ইঞ্জিনিয়ারিং প্রবলেমটাকে সলভ করা। এবার আমি তো ঠিক করেছি এটা বানাবো, কি করে বানাবো। তো সেটার একটা খুব সেটাই আমার অ্যাকচুয়ালি, আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ার, বোঝা যায় আমি ওটাতেই বেশি আনন্দ পাই, যে যে ইঞ্জিনিয়ারিংটা। কিন্তু আমি লেটলি লাস্ট 5-7 বছর ওই ধরনের টেকনিক্যাল কাজ খুব কম করেছি, কারণ আমার কাজের জগতের চাপটা, ব্রিটানিকার কাজের খুব কাজের চাপ ছিল। আর ওই ওই ধরনের কাজ মুশকিল হচ্ছে, যদি বিক্রি না করতে পারি তাহলে রাখার জায়গার একটা খুব অভাব হয়ে যায়। পেন্টিং যেরকম পর 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 স্ট্যাক করা যায়, তুমি একটা ছোট্ট জায়গায় 40টা পেন্টিং পর পর থাকে থাকে রাখতে পারো। কিন্তু এই আমার যে এই ধরনের জিনিস, তো এখন আমি এগুলো একটু কমিয়েছি। আমার ইচ্ছে আছে হয়তো খুব শিগগিরই আমি রিটায়ার করব। রিটায়ার করে আমি রিটায়ার করার কারণটাই তাই, আমি এখন আমার বসের সঙ্গে প্রায় প্রতি সপ্তাহে তার সঙ্গে একটু কুস্তি করতে হয় যে করতে দেবে কিনা। কিন্তু আমি ঠিক করেছি এই বছর কোনো সময় রিটায়ার করে, যাতে আমি এইটা, এবং আমার লিখতে ভাল লাগে। লিখে কি হবে আমি জানি না, পাবলিশ করতে পারবো কিনা তাও জানি না, কিন্তু আমার লিখতে ভাল লাগে। তো এইগুলোর দিকে বেশি সময় দেব। আচ্ছা, দারুণ, দারুণ। না, আমরা চাই মানে ওরকম কনসেপচুয়াল আর্ট মানে খুব কম জায়গাতে দেখতে পাওয়া যায়, যে মিক্সচার অফ ভেরিয়াস থিংস। তো ইয়া, প্লিজ করো ওটা। হ্যাঁ, আচ্ছা। করার করার তো আমার ইচ্ছেই আছে। মানে একদম। আমি যেটা দেখো, একটা জিনিস আমি খুব এই, এটা একটু বুড়ো বুড়ো শোনাবে, কিন্তু আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, সবচেয়ে জীবনের দুঃখের জিনিস হচ্ছে রিগ্রেট, আফসোস। হুম, উম, আমি এই ধরো 70 বছর বয়সে, আমি 55 বছর বয়সে গিয়ে
আম, আঁকাআঁকি শুরু করেছি, দ্যাটস টু লেট, কারণ ইটস এ ভেরি কম্পিটিটিভ স্পেস, যা নিজের জায়গা করে নেওয়াই মুশকিল হয়। আমি যদি আজকে 70 বছরে গিয়ে আরো মন দিয়ে করার চেষ্টা করি, দ্য চান্স অফ সাকসেস ইজ এক্সট্রিমলি স্মল, মানে অলমোস্ট ভ্যানিশিং। কিন্তু আমি এটা জানি যে আমি যদি চেষ্টা করে ফেল করি সেটার একটু খারাপ লাগা থাকবে, কিন্তু যদি চেষ্টা নাই করি তার খারাপ লাগাটা আরো বেশি হবে। সুতরাং আমি রিগ্রেট চাই না। আমি সেই জন্য এখন অন্য চাকরিটা ছেড়ে আই ওয়ান্ট টু স্পেন্ড অল মাই টাইম অন অন দিস, তারপরে যা হবে হবে। দারুণ। হ্যাঁ, প্লিজ, মানে আমি অনেক ছোট তোমার থেকে, কিন্তু আমি বলবো হ্যাঁ, করতে থেকো আর কি। হ্যাঁ, না সেই না। আচ্ছা, তো এইবারে আমরা যাই মানে আমাদের সেই মানে তথাকথিত সেই জায়গাটাতে। তো যেখানে আমি একটু জানতে চাইবো, মানে তোমার এই কলকাতা শহরে যখন বেড়ে ওঠা, মানে তুমি কি বেড়ে উঠেছো অ্যাজ কুনাল সেন, অ্যাজ মৃণাল সেনের ছেলে? আহ, কারণ তখন কি উনি দি মৃণাল সেন হয়ে গেছেন, বা এই এই ছোটবেলা থেকে এই ইনফ্লুয়েন্স এবং এইটা একটু বলো তুমি। হ্যাঁ, মানে আমার বাবার ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল নাম হয়তো আরেকটু পরে হয়েছে, 69-এ। ভুবন সোম বলে একটা ছবি করেছিলেন হিন্দিতে, সেটা গেভ হিম সর্ট অফ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ফেম। তখন আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু তার আগেও ছবি করতো এবং সে ছবিগুলো অন্য ছবির থেকে আলাদা। আম, সুতরাং একটা কলকাতার মধ্যে একটা পরিচিতি ছিল। হ্যাঁ, মানে আমি দুটো এরকম লোকের মধ্যে বড় হয়েছি। একটা হচ্ছে আমার বাবা, হু ওয়াজ সামওয়াট নোন কলকাতায়, লোকে হয়তো রাস্তায় দেখলে চিনতো না, কিন্তু পরিচিত লোক। আর অন্যদিকে আমার মামা, আমার নিজের মামা নন, উনি আমার মায়ের পিসতুতো ভাই। তিনি আমাদের বাড়িতে থাকতেন এবং আমার সত্যিকারের বলতে কি, আমার বাবার রোলটা যাকে প্লে করতে হয় সেটা উনিই প্লে করেছেন। সেটা, ওর নাম ছিল অনুপ কুমার, অভিনেতা। ও, তো আচ্ছা। আমরা একই বাড়িতে থাকতাম। তো আমি যাদের দেখে বড় হয়েছি, আমার চারপাশে যারা ছিল, আমার মামা অনুপ কুমার, আমি অনু বলতাম, আমার বাবা, আমার এদের যত বন্ধু বান্ধব, তারা প্রত্যেকেই পরিচিত। সুতরাং আমার ছোটবেলা থেকেই আমি এর বাইরে কোনো রিয়েলিটি জানতাম না যে একটা মানুষ হতে পারে যাকে কেউ চেনে না। মানে আমি এটাই জানতাম না যে আমার গাড়িটা গিয়ে একটা ট্রাফিক লাইটে যে দাঁড়ালো ট্যাক্সিটা, আর লোকে কাছ থেকে এরকম করে দেখবে আমার মামাকে, আম, কারণ হি ওয়াজ ভেরি ওয়েল নোন, রেকগনাইজেবল। তো আমার কাছে ওটাই নর্মাল ছিল, এটাই তো এরমই তো হয়। সুতরাং পরিচিতিটা আমি বরাবর ছিল, কিন্তু আমার একটা, এবং সেটা আমি আমার মাকে আহ, বলবো যে ওদের সেই দূরদর্শিতাটা ছিল। আমাকে বরাবর মানুষ করা হয়েছিল যে তুমি তোমার মতো চিন্তা করবে, তুমি মানে ব্যতিক্রমী হওয়াটাই একটা আহ, আহ, গোল হিসেবে কাজ করতো। মানে আমি, এবং হয়তো আমার এখন ভাবলে মনে হয় যে আমি কেন সায়েন্সে গেলাম, কারণ সমস্ত সিনেমার লোকেরা তো, বেশিরভাগ লোকই সিনেমাই করে। কিন্তু আমার বোধহয় ছোটবেলা থেকেই আমার ওইটা একটা ট্রেনিং ছিল যে তুমি তোমার মতন করবে। কোনোদিন আমি বাবাকে বা আমার মাকে দেখিনি আমাকে কোনো ব্যাপারে কোনো দিকে ঠেলে দিচ্ছে, কোনো আম, উপদেশ দিচ্ছে। আমি আমার একটা বাবার উপরে আমি একটা বই লিখেছি, সেটা আমি বইটার গোড়াতেই আমি ওটাই, ওই কথাটাই বলি যে আমার ওটাই সবচেয়ে বড় পাওয়া, যে সমস্ত আই আই গট ট্রিমেন্ডাস ইন্ডিপেন্ডেন্স এবং এনকারেজ টু বি ইন্ডিপেন্ডেন্ট। আমার সঙ্গে বাবার যাই ছবি আমরা দেখতে যেতাম, আমার তখন ওই ক্লাস 9-10-এ পড়ি, কি আর বয়স। কিন্তু মনে আছে ফিরে এসেই ছবি প্রথম দিন দেখার পর ফিরে এসেই বাবা জিজ্ঞেস করতো কিরম লাগলো। আমার ধারণা ছিল আমার দায়িত্ব হচ্ছে সমস্ত ক্রিটিসাইজ করা, এটা ভালো হয়নি, ওটা এরকম হয়েছে। কিন্তু ওটাই আমার আমার ট্রেনিং ছিল। তো
সুতরাং ওই পরিবেশে থেকেও আমার কোনোদিন মনে হয়নি যে আমাকে আম, ওদের মতন কিছু হতে হবে, সিনেমা করতে হবে বা, এবং যেটা আমি করিও নি কোনোদিন। আহ, তার হয়তো এখন, আমি তখন জানতাম না কেন করছি না। এখন ফিরে দেখলে মনে হয় যে দোজ ওয়্যার প্রবাবলি অল ফ্যাক্টরস ইনটু ইনটু মাই ডিসিশন, যে নিজের মতন একটা কিছু করব। আহ, আমি জানি না, আমি কথাটা উল্টো দিকে চলে এসেছি। যাই হোক, ওই, হ্যাঁ, ওই ওই পরিবেশে বড় হয়ে, হ্যাঁ, আমি যখন থেকে ধরো ক্লাস 9 10 15 বছর বয়স আমার, তখনই মোটামুটি বোধ আসে। তখন অলরেডি আমার বাবা খুব পরিচিত লোক, এবং তার একটা ইন্টারন্যাশনাল নামডাক আছে। আমি যখন কলকাতা ছেড়েছি তখন হি ওয়াজ অ্যাট ইটস পিক অফ হিজ 82 83, হচ্ছে তখন ওর খ্যাতি, পরিচিতি, পুরস্কার ইত্যাদির একটা পিকে তখন। আহ, হুম। মানে তখন তো ধরো তোমার মানে তুমি তুমি তখন মানে বড় হয়ে গেছো আর কি, মানে ওই ওই স্পয়েল হওয়ার এজটা অলরেডি পেরিয়ে এসছো। তো মানে 30 বছর বয়সে নর্মালি কেউ খারাপ হয়ে যায় না। না, আমার খারাপ হওয়াটা আমি ওই কলেজ বয়সে হয়েছি, তখন লেখাপড়া করতাম না। বাউন্ডুলে একটা ভাব ছিল, কিন্তু রাইট। হ্যাঁ, আমার বাড়ির পরিবেশে যে, মানে, আহ, মানে ফিল্মি বকে যাওয়া, সেটার চান্স খুব ছিল না আর কি। যে হ্যাঁ। আমি আয়েশে থাকবো, কিংবা আমাদের বাইশে কোনোদিনই আয়েশ ছিল না। আমাদের অবস্থা বরাবরই, শেষ জীবন আমি যখন কলকাতা ছেড়েছি তখন আমাদের অবস্থা খুব খারাপ, মানে আর্থিক অবস্থা আহ কোনো রকমে চলতো। ইনফ্যাক্ট আমাদের বাড়িতে যেটুকু আমাদের, আমি ছোটবেলা থেকে যেটুকু স্বাচ্ছন্দ্য দেখেছি, সেটা আমার বাবার জন্য নয়, সেটা হচ্ছে আমার মামা অনুপ কুমারের সাহায্যের চোটে আমরা মোটামুটি, আমার জীবনটা এফেক্টেড হতো না। তাছাড়া এদের, ওদের কোনো প্রচন্ড অভাবের মধ্যে চলতো। আমার মনে আছে আমি যখন আম, ওই ক্লাস 8 9 10-এ পড়ি, তখন বাবাকে কোনো এক সময় একজনের কাছ থেকে টাকা ধার করতে হয়েছিল, আহ 10,000 টাকা। এবং সেগুলা তখন এক ধরনের, ফিল্ম ইন্ডাস্ট্রিতে টাকা ধার দিত এক ধরনের লোকেরা, তাদের বলতো হুন্ডিওয়ালা। তারা খুব আসলে লো, হাই রিস্ক লোন দিত, কারণ তার কোনো কোল্যাটারাল নেই। আমার বাবার না আছে বাড়ি, না আছে কিছু, কিন্তু খুব হাই ইন্টারেস্ট। তো এই 10,000 টাকার ইন্টারেস্ট ছিল প্রতি মাসে 500 টাকা করে। তা সেই ভদ্রলোক, তিনি একটা ওষুধের দোকান চালাতেন। তারা ঠিক ওই মাসের প্রথম দিন থেকে ফোন করতে শুরু করতো, টাকাটা দিত ওই 500 টাকা। তার অরিজিনাল প্রিন্সিপালটা পাওয়ার কোনো আগ্রহ ছিল না, কিন্তু ইন্টারেস্টটা পেলেই হলো। তো আমার মনে আছে সেই সময়, তখন বাবা ফোন ধরতে অ্যাভয়েড করতো, আমি ধরতাম, এবং সে খুব দুর্ব্যবহার করতো। আমার কাজ ছিল হচ্ছে তারপরে গিয়ে ওই 500 টাকা একটা খামে করে গিয়ে সে ওষুধের দোকানে পৌঁছে দিয়ে আসা। কিন্তু আমার মনে আছে প্রায় 3 4 বছর আমরা ওই 10,000 টাকাটা শোধ দিতে পারিনি। ওই 500 টাকা করে দিয়ে আসার ক্ষমতা ছিল, কিন্তু এটা হচ্ছে ধরো 70s। তখন 10,000 টাকা ওয়াজ নট দ্যাট মাচ মানি, মানে, কিন্তু আমাদের কোনোদিনই সেই টাকাটা জমতো না যে ওই টাকাটা শোধ দিয়ে দেওয়া হবে। তার মানে মানে এই কথাটা তো ধরো বারবারই ওঠে যে মানে এখনকার যে আর্ট, মানে সেটা এই কনজিউমারিজমের দুনিয়াতে মানে কতটা পিওর, এবং মানে যেটা যেটা বেচছে সেটাই বড় বা সেটাই ভালো, এই যে একটা ব্যাপারটা মানে। সেটা ছিল না, অন্তত ওদের, ওর বা ওর কাছাকাছি লোকেদের মধ্যে একেবারেই ছিল না। আমার বাবা একটা কথা বলতেন, সেটা নিয়ে আমি অনেক সময় বাবার সঙ্গে তর্ক করেছি, যে এটা হয়তো একটু হার্শ কথা। আহ, বাবা বলতো, বাবা খুব নিজে খুব অল্প পয়সায় ছবি বানানোতে বিশ্বাস করত। এবং সে বিশ্বাসটার জায়গাটা ছিল হচ্ছে, এটা খুব লজিক্যালি, যে আমি যে মুহূর্তে বেশি টাকা খরচা করব,
তখন আমার উপর একটা মেন্টাল প্রেশার থাকবে টাকাটাকে ফেরত দেওয়া, মানে যে টাকা দিচ্ছে তার যাতে টাকাটা উঠে আসে। অ্যান্ড দ্যাট উইল ফোর্স মি টু কম্প্রোমাইজ। আমি এমন কিছু করব যেটা আমার মনের মতন নয়। আমি যদি খরচাটা কম রাখতে পারি তাহলে আইল মেনটেন মাই ইন্ডিপেন্ডেন্স। এটা হি বিলিভড ইন। তো সেটা নিয়ে বাবা আমাকে অনেক সময় অনেককেই বলতো যে আমি কোনো ফিল্ম মেকারের বাড়িতে ঢুকলেই বলতে পারি যে এই বাড়ি থেকে ভালো ছবি বেরোবে কিনা। তার উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে যদি আমি দেখি বাড়িটা খুব আম, আরামে আছে, সেই বাড়ি থেকে ভালো ছবি বেরোবে না। আমি সেটা বলতাম যে সেটা তুমি একটু বাড়াবাড়ি করছো। এমন তো হতে পারে যে হি মেড মানি অর দ্য ফিল্ম মেড মানি বাট ইটস স্টিল আ গুড ফিল্ম। কিন্তু হি রিয়েলি বিলিভড ইন, আমি বিশ্বাস করি না করি, বাবা বিশ্বাস করতো যে যদি কেউ কারোর খুব স্বাচ্ছন্দ্যে থাকে তাহলে সেখান থেকে খুব ভালো ছবি বেরোবে না। যেটা এখনকার বেশিরভাগ ফিল্ম মেকার সম্পর্কেই বলা যায়, তারা মোটামুটি সবাই খানিকটা স্বাচ্ছন্দ্যে থাকে, কারণ ওই তুমি যেটা বললে কমার্শিয়াল দিকটা অনেক বড় হয়ে গেছে এখন। আচ্ছা, মানে আমরা যেটুকু মৃণাল সেনের সিনেমা দেখেছি তাতে দেখেছি ধরো ট্রাইবাল বা সোশ্যাল ইনজাস্টিস বা মানে সমাজের এই সমস্ত দিকগুলোকে তুলে ধরা, ঠিক আছে। তো উনি কি শেষের দিকে মানে এরকম কিছু বলেছেন বা বলতেন যে মানে এসে মেসেজ দিয়েই গেলাম, মানে আদপেও কিছু চেঞ্জ হলো কি হলো না, নাকি আমি নিজেই বাবা চেঞ্জ কোনোদিন হয়ে গেলাম? বিশ্বাস করতো না, বাবা কোনোদিন বিশ্বাস করতো না যে শিল্প দিয়ে বিপ্লব করা যায়। ইনফ্যাক্ট যারা সেটা বলতো, বাবার তাদের সম্পর্কে লেখাও আছে, দেশি বিদেশি, যে রেভলিউশন আনবো। বাবার ধারণা ছিল, বিশ্বাস ছিল, শিল্প, ভালো শিল্প তোমাকে চিন্তা করাবে, তোমাকে একটা কনফ্লিক্টের সামনে দাঁড় করাবে দর্শককে। তুমি আহ, তোমার মতন করে চিন্তা করবে, কিন্তু ওটার জন্যে বাবা যেরকম একটা কোথাও লিখেছিল যে ওই বিখ্যাত ব্যাটলশিপ পোটেমকিন বলে একটা আইজেনস্টাইনের ছবি আছে, রাশিয়ান ছবি। বললো 10টা ব্যাটলশিপ পোটেমকিনও ক্যানট ক্রিয়েট এ রেভলিউশন। ওটা লোককে চিন্তা করাতে পারে, তোমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে। সুতরাং বাবার সেটা কোনোদিন ইলিউশন ছিল না যে আমার ছবির জন্যে বা কোনো ছবি দিয়ে, কোনো শিল্প দিয়ে সমাজ পাল্টানো যায়। কিন্তু সমাজের লোকজনকে চিন্তা করানো যায়। সে যে হয়তো একরকম ভাবে চিন্তা করছিল না, তাকে চিন্তা করানো। হুম। আচ্ছা, এবারে ধরো শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা রিসেন্ট ইন্টারভিউতে বলছিল যে আহ, মৃণাল সেন, শাশ্বত চট্টোপাধ্যায় মানে আমাদের শুভেন্দু চট্টোপাধ্যায় যে ছেলে, হ্যাঁ, তো বললো উনি খুব ভালো বললো শাশ্বতদা যে খুব কম বয়সে চলে গেলেন। বা অঞ্জন দত্ত যেটা বারে বারে বলে, এই চাইল্ড লাইক নেচার বা এই মানে একটা মানে কিউরিওসিটি উনার মধ্যে যেটা সেই বোধ 90 বছরেরও উনার যে ইন্টারভিউ, লাস্ট একটা ইন্টারভিউ গুফতগু আছে, তখন উনি মনে হয় শয্যাশায়ী, 92 93 হ্যাঁ, ওটা বোধ আমার হয়। খুব খারাপ লাগে, ওটা যে কেন ইন্টারভিউ করেছিল। তখন ওইভাবে, আমরা খুব, হ্যাঁ। হ্যাঁ, ওইভাবে কোনো মানুষকে দেখানোর, যাই হোক, হ্যাঁ। কিন্তু সেই মানে ওই 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 অ্যাপিলটা আছে যে মানে জানবো, পড়বো, কেন নয়, এই যে এই ব্যাপারটা, মানে এটা কি মানে ইনহেরেন্ট নাকি? হ্যাঁ, বাবা খুব মানে বরাবরই বয়সের প্রতি একটা খুব অ্যালার্জি ছিল। আম, যে কারণে কেউ কাকা জ্যাঠা বলবে এটা একদম পছন্দ করতো না। আম, এবং মেজাজেও হি ওয়াজ অলওয়েজ ভেরি ইনক্রেডিবলি ইউথফুল, যেটা আমার অবাক লাগে। আমার সঙ্গে বহু ব্যাপারে তর্ক হয়েছে, কিন্তু আই হ্যাভ নেভার সিন হিম স্টাক অন অ্যান আইডিয়া। হি ওয়াজ অলওয়েজ রেডি টু বি চ্যালেঞ্জড এবং কনভিন্সড, যেটা আহ, এবং যে কারণে আজকে বাবার আহ, যে সময় আহ, ছাত্র অবস্থা থেকে ছাত্র আন্দোলন, সেই সময়কার কমিউনিস্ট পার্টির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত, আইপিটিএ বলে একটা সংস্থান যার থেকে এরা সবাই বেরিয়েছে, কিন্তু এসব সত্ত্বেও বাবা কোনোদিন কমিউনিস্ট পার্টির মেম্বার হয়নি। এবং তার কারণটা ওটাই ছিল যে বাবা কোনোদিন কেউ আমাকে বলে দেবে যে আমি কিভাবে চিন্তা করব, সেইটা পছন্দ করতো না। চিন্তার একটা ফ্রিডম রাখার চেষ্টা করতো। এবং
এমনি মেজাজের দিক থেকে খুব একটা ছেলে মানুষই মেজাজ ছিল, ফুর্তিবাজ। আহ এবং এইটারই কি একটা এক্সটেনশন যে মানে এটা শোনার কথা যে মানে তুমিও যখন কোনো সেটে যেতে তুমিও মৃণাল দা বলে ডাকতে? না না না, ওটা আমি আসলে আমি ছোটবেলা থেকে, সেটা কেউ জানে না কেন বলতাম, আমি বাবাকে বন্ধু বলে ডাকতাম। কারোর মনে নেই কেন ওটা শুরু হয়েছিল। সম্ভবত হয়তো কোনো এক সময় ছোটবেলায় খুব শিশু বয়সে খেলছিল, বলেছে আমরা দুজন বন্ধু, সো দ্যাট গট স্টাক। তো আমি ছোটবেলা থেকে বাবাকে বন্ধু বলতাম। এবং সেটা ঠিক ছিল যতদিন না পর্যন্ত আস্তে আস্তে আমার বন্ধু বান্ধব হতে শুরু করলো। তখন আমার খুব লজ্জা হতো যে ওটা কেউ যদি জেনে ফেলে আমাকে খেপাবে। রাইট, মানে আমি বাড়ির ভেতরে বন্ধু বলছি, কিন্তু পাবলিকলি ওটা কেউ জেনে ফেললে খুব মুশকিল আছে। তো তখন আমার বোধহয় আহ, যেটা গল্পটা আছে আর কি, যে আমি, বাবা কোনো একটা ছবি শুটিং করছিল, তখন ওই শুটিং এর জন্য একটা গাড়ির ভ্যান ভাড়া করা হয়েছিল। তো সেদিন সরস্বতী পুজো, সরস্বতী পুজোর পরের দিন। তো বাবা বললো যে আমাদের ভ্যানটা আছে, চল তোর বন্ধুদের আহ, ঠাকুর বিসর্জন দেখাতে নিয়ে যাই। তো তখনও কলকাতায় একটা ভ্যান নিয়ে তুমি গঙ্গার ধারের ঘাটে গিয়ে তুমি বিসর্জন দেখতে পেতে আর কি। এবং সমস্ত বিসর্জনই সরস্বতী পুজোর পরের দিন হতো, যেটা হুম। এখন আর ছড়িয়ে গেছে। তা আমার তখন বয়স হবে হচ্ছে ওই ধরো আহ 8-9 বছর হবে, কি আর তার একটু বেশি। তারপরে ওটা দেখার পর বাবা বলল যে তোদের আহ, আহ, কুলফি খাওয়াবো। তো এই মেট্রো সিনেমার পাশে একটা গলি আছে যেখানে অনেক খাবারের দোকান। তো সেইখানে ভ্যানটা দাঁড় করানো হয়েছে, ওখানে একটা জায়গায় কুলফি বিক্রি হতো। তো সে কুলফি এনে এনে আমাদের ভ্যানেতে সবাইকে দেয়া হয়েছে, আমাদের সব বাচ্চাদের। দিয়ে বাবা নেমে গিয়ে দাম দিচ্ছে, দাম ফাম দিচ্ছে কিছু। তখন আমার এক বন্ধু বলল আমি জল খাবো। তো জল খাবো তো মুশকিল, আমাকে ডাকতে হবে, আমাকে বলা হয়েছে গাড়ি থেকে নামবে না অত ভিড় ভাট্টার রাস্তায়। তা আমি গাড়ি থেকেও নামতে পারছি না, এদিকে বাবা অনেক দূরে রয়েছে, আমারই বাবা, আমারই দায়িত্ব ডাকার, আর তো কেউ ডাকবে না। আমি তখন ভাবছি কি বলে ডাকবো, বাবা বলতে খুব লজ্জা করছে, বন্ধু বললে তো পুরো ফাঁস হয়ে যাবে। আমি অনেক চিন্তা ভাবনা করে বললাম মৃণাল দা, বলে ডাকলাম। তো সেটা আমি কোনোদিন, আমার বন্ধুরা সবাই, আমার সমস্ত কলেজ বয়সের বন্ধুরা তারা সবাই আমার বাবাকে মৃণাল দা বলতো। বাবা ওটাই বলতে বলতো। কিংবা আমার সেই সময় যেসব বান্ধবীরা ছিল তারাও সবাই মৃণাল দা বলতো। আহ রাইট। ওকে। আচ্ছা, মানে তারপরে সেটা আর কি কাইন্ড অফ গল্প হয়ে গেছে এখন। হ্যাঁ, গল্প হয়ে গেছে। আমি একবারই কিন্তু আমার ওটা একটা খুব অস্বস্তি ছিল। আমি মনে আছে আমি তখন স্কুলে পড়ি। একদিন আমি স্কুলের বাসে করে ফিরতাম। তো একদিন কোনো কারণে বাবা আমাকে তুলে অন্য কোথাও যাবে, তো স্কুলে নিতে এসছে। তখন আমাকে স্কুলের ওই অফিসে গিয়ে পারমিশন নিতে হবে, কারণ আমি বাসে উঠবো না। আহ, তো জিজ্ঞেস করলো, যে আমি বললাম যে এরকম আমি আজকে বাসে যাব না, আমি বাড়ির লোকের সঙ্গে যাব। তখন বলল কে এসছে। এই আবার বিপদ হলো, আমি বাবা বলতে লজ্জা করছে। আমি অনেক ভেবে বললাম একটা লোক এসছে। ওকে। তোমার এই সময় এই ধরো একটা আরেকটা অন্যরকম প্রশ্ন করে নি, তারপর ওটাতে যাচ্ছি। ধরো সত্যজিৎ রায়ের একটা অসম্ভব, মানে বলতেন উনি একটা সিরিয়াস টেক ছিল অন আরবান ইন্ডিয়ান অডিয়েন্স, ইন্ডিয়ান সিনেমা, এই যে জায়গাটা। তোমার বাবা কি ওইরকম কিছু বলতেন যে মানে ইন্ডিয়ান অডিয়েন্স বা অ্যাবাউট অডিয়েন্স? হ্যাঁ, বাবার, মানে বাবার আহ, ছবিগুলো তো খুব সহজ ছবি নয়। হি না। স্ট্রংলি বিলিভড যে যে কোনো আর্টে দ্য আর্টিস্ট এবং দ্য অডিয়েন্স, তারা দুজনেই একটু এগোবে, দিয়ে মাঝামাঝি মিট করবে। হি ডিডন্ট বিলিভ যে আমি তোমার অডিয়েন্সের মতন করে সহজ করে বলবো। ওর ডিমান্ডটা ছিল যে অডিয়েন্সকেও খাটতে হবে, এসে আমার কাছে পৌঁছতে হবে, আর আমিও চেষ্টা করব তোমার কাছে পৌঁছানোর, মাঝামাঝি কোথাও একটা মিট করা। সুতরাং হি উড হ্যাভ লাভ টু মেক এ ভেরি পপুলার ফিল্ম যেটা সকলের ভাল লাগছে। অফকোর্স হি উড হ্যাভ লাভ টু, বাট হি ওয়াজ নট দ্য ওয়ান টু মেক এ কম্প্রোমাইজ অন দ্যাট।
ওর বক্তব্য ছিল যে যে কোনো ভালো আর্ট, সে মানে সিনেমা বলে নয়, শিল্প মানে পেন্টিং হোক, মিউজিক হোক, লেখা হোক, সেটা বুঝতে গেলে, ধরো একটা বই ভালো করে, একটা কঠিন ভালো বই বুঝতে গেলে শুধু অক্ষর পরিচয়টা যথেষ্ট নয়, তাকে লিটারেচারে নিজেকে পরিচিত করতে হবে। ভালো পেন্টিং বুঝতে গেলে তোমার চোখটাকে তৈরি করতে হবে। তুমি আহ, খালি চোখে, কিংবা মিউজিক বুঝতে গেলে, ভালো মিউজিক বুঝতে গেলে তুমি শুধু কান আছে বলেই তুমি মিউজিক বুঝবে না, তোমাকে তৈরি হতে হবে সেরকমই। সেগুলো যদি ট্রু হয় যে শেক্সপিয়ার বুঝতে গেলে পড়াশুনো করতে হয়, তাহলে আহ, হয় না। তো সিনেমার ক্ষেত্রে সেটা হবে না কেন? এই যে ওর একটা খুব আপত্তি ছিল সিনেমাকে পপুলার মিডিয়া হিসেবে দেখা, যে অন্য সমস্ত জিনিস আমরা কেউ এক্সপেক্ট করি না ক্লাসিক্যাল মিউজিক বুঝতে গেলে কিছু না খেটেই হয়ে যাবে। আমরা সবাই এক্সপেক্ট করি ওটার জন্য পরিশ্রম করতে হয়। ভালো লিটারেচার বুঝতে গেলে পরিশ্রম করতে হয়, শিখতে হয়। আহ, যদি সেগুলো হয়, তাহলে সিনেমার ক্ষেত্রে কেন হবে যে ওটা আমার শুধু চোখ কান থাকলেই আমি গিয়ে এনজয় করব? অর্থাৎ ওর একটা আপত্তি ছিল যে সিনেমাটাকে একটা যে পপুলার মিডিয়াম হিসেবে আখ্যা দেওয়া। সুতরাং উনি বিশ্বাস করতেন যে ভালো দর্শক তৈরি হবে, মানে যারা যারা নিজেকে খেটে তৈরি করেছে যে আমার ভাষাটা বুঝবে। ইটস এ ল্যাঙ্গুয়েজ। উনি একটা গল্প প্রায় বলতেন যে আহ, পিকাসোর সম্পর্কে। পিকাসোকে কোনো একটা এক্সিবিশনে কোনো খুব বড়লোক মহিলা, তিনি এসে পিকাসোকে বললেন যে মিস্টার পিকাসো, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর আর্ট। তখন পিকাসো বললেন, মাদাম, ডু ইউ নো আন্ডারস্ট্যান্ড চাইনিজ? ও বললো, নো। বললো, চাইনিজ ক্যান বি লার্নড। যে শিখতে হয়, তুমি যদি ভাষাটা না বোঝো তোমাকে শিখতে হবে, তোমাকে একটু খাটতে হবে। তো উনি সেটা খুব বিশ্বাস করতেন। এখন সেটার জন্য আরবান না নন আরবান দর্শক বলে কিছু ছিল না, কিন্তু উনি বিশ্বাস করতেন যে দর্শক খাটতে হবে, শিক্ষিত হতে হবে ওই ফিল্মের ল্যাঙ্গুয়েজে। এবং যে কারণে উনি বুঝতেন যে সেটা শুধু কলকাতার ওপর ডিপেন্ড করলে যে কোনো জায়গায় সেরকম দর্শকের সংখ্যা খুব কম হবে। সুতরাং যদি কম পয়সায় ছবি করা যায়, এবং যে কারণে ভুবন সোম উনি হিন্দিতে করলেন, যে যদি আমি এমন ভাষায় করতে পারি যেটা আরো অনেক লোকের কাছে পৌঁছয়, বাজারটা বড়, সেখানে আমি তাহলে কুড়িয়ে বাড়িয়ে এখান থেকে 10টার, ওখান থেকে 20 জন নিয়েও একটা দর্শক তৈরি করতে পারি। কিন্তু উনি কোনোদিন বিশ্বাস করতেন না পপুলার সিনেমা বানানোতে। তোমার এমনি কোনো মেমোরিজ আছে, মানে অ্যাবাউট রে অর ঘটক অর তপন সিনহা অর ইভেন উত্তম কুমার ফর দ্যাট ম্যাটার? ইনডিরেক্টলি আছে, মানে আম, সত্যজিৎ রায় এমনিতে খুব প্রাইভেট লোক, কিন্তু উনি আমাদের, আমি যে স্কুলে গেছি সেই স্কুলের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। রাইট, পাঠভবন। হ্যাঁ, সন্দীপ আর আমি, আমরা 1 বছর আগে পড়ে পাঠভবনে। ও আমার থেকে 1 বছর সিনিয়র ছিল। ইনফ্যাক্ট যখন পাঠভবন শুরু হয় 18 জন ছাত্র দিয়ে, তার মধ্যে আহ, সেটা কে একজন কোথাও পোস্ট করলো, সেটা খুব ইন্টারেস্টিং। আমাদের পাঠভবন স্কুলের প্রথম রেজিস্ট্রেশন খাতা, তার প্রথম পাতাটা, সেটাতে 10টা নাম আছে। তার মধ্যে একটা হচ্ছে সেই লাইন ধরে ধরে ছেলে ছাত্রর নাম, বাপ মায়ের নাম, ইত্যাদি। একটা হচ্ছে সত্যজিৎ রায়, একটা আম, আমি, একটা সন্দীপ, একটা আমি, আর একটা হচ্ছে আহ, অমিত গাঙ্গুলি, কিশোর কুমারের ছেলে। তো আমরা তখন সবাই, তো ওই প্রথম দিনের স্কুলে 18 জনের মধ্যেই সবাই বন্ধু বান্ধব এরকম। তো স্কুল মারফত একটা যোগাযোগ ছিল, উনি প্রায়ই আসতেন সত্যজিৎ রায়। আম, সন্দীপ কোনোদিনই খুব মিশুকে ছেলে ছিল না, সুতরাং এক স্কুলে থাকলেও আমাদের যে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল তা বলবো না, কিন্তু একটা বন্ধুত্ব ছিল। আম, আর বাকি নানান জায়গায় দেখা হয়েছে, কিন্তু ঘনিষ্ঠতা ছিল আমি বলবো না।
ঋত্বিক ঘটকের সঙ্গে আমার সেটা খুব আমার দুর্ভাগ্য যে আমি যবে থেকে বড় হয়েছি, যখন থেকে আমার জ্ঞান বুদ্ধি হয়েছে, তখন থেকে আমি যতবার ওকে দেখেছি, বহুবার দেখেছি, কিন্তু যতবারই দেখেছি আমাদের বাড়িতেই, তখন উনি আহ, মদ্যপ অবস্থায়, কমপ্লিটলি নেশাগ্রস্ত। সুতরাং সেটা আবার আমার কোনো ভালো অভিজ্ঞতা নেই ওর সম্পর্কে। যাই অভিজ্ঞতা আছে, একটা লোক যে প্রচন্ড মদ খেয়ে মাতাল হয়ে উল্টোপাল্টা কথা বলছে। আমার একটা কাজই ছিল, উনি প্রায়ই আমাদের পাড়ায় কোথাও না কোথাও মদ্যপান করে রাস্তায় পড়ে থাকতেন। পাড়ার ছেলেরা ওকে তুলতো, তুলে একটা রিক্সায় তুলে আমাদের বাড়িতে নিয়ে আসতো। আর আমি তখন একটু অল্প অল্প বয়স, আমার কাজ ছিল হচ্ছে ওকে নিয়ে তখন সেই রিক্সাওয়ালাকে নিয়ে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসা। সুতরাং আমার অভিজ্ঞতাগুলো, এটা আমি লোকজনের কাছে বলতেও চাই না, কিন্তু কোনো ভালো অভিজ্ঞতা নেই। থাকলে ভালো লাগতো। তপন সিনহার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। উত্তম কুমারের সঙ্গে আমি সেরকম, উনি আমাকে চিনবেনও না, কিন্তু আমি যেটুকু জানতাম সেটা হচ্ছে আমার মামার মারফত, অনুপ কুমারের মারফত। আহ, আর আরেকটা নাম আমি মিস করে গেছি, মনে হচ্ছে সেটা উৎপল দত্ত। কারণ ওই সময় উনিও তো পাঠভবনের সাথে যথেষ্টভাবে জড়িত ছিলেন। উনি খুব একটা ডিরেক্ট পড়াতেন না, কিন্তু আমার মা অভিনয় করতেন তখন। উৎপল দত্তর একটা থিয়েটার ছিল মিনার্ভা থিয়েটারে, লিটল থিয়েটার গ্রুপ বলে। তো মা বহুদিন ওদের সঙ্গে নাটক করেছেন, সুতরাং আমার সেই একটা যোগাযোগ ছিল। আর আমি ওর মেয়েকে টিউশনি করতাম, প্রাইভেট টিউটর ছিলাম ওর। তো আমার সেটা আরেকটা ওদের বাড়িতে যাওয়ার ইয়ে ছিল। এবং আমার মেন লোভটা ছিল, উৎপল দত্ত খুব শৌখিন খাবার খেতে ভালোবাসতেন। তো ওই বাড়িতে পড়াতে গেলে আমার মেন আগ্রহটা ছিল খাবার ভালো পাওয়া যায়। অন্য জায়গায় খাওয়াতে গেলে ওই একটা রসগোল্লা কি একটা বিস্কুট দেয় চায়ের সঙ্গে, এখানে বেশ চপ কাটলেট খাওয়া যায়। ঠিক। তো কুণালদা, আমরা একদম লাস্ট ফেজে চলে এসেছি, বা লাস্ট কোয়েশ্চেনই তোমাকে করব। আহ, এটা আমাদের, ধরো, অডিয়েন্সের জন্য, এবং নতুন যারা want to come into entrepreneurship or an artist or creativity and all these things, মানে how to keep that creativity juice going within yourself, এই জায়গাটা নিয়ে একটু যদি বলো। আমার লাস্ট প্রশ্ন। এটা তো আমার বলা মুশকিল। আমি এইটুকু বলবো যে যে যেটার থেকে ক্রিয়েটিভিটি আসে, সবকিছু আসে, সেটা হচ্ছে কৌতূহল, কিউরিয়াসিটি। কিউরিয়াসিটিটাকে বাঁচিয়ে রাখতে পারলে বাকি সবগুলো আপনি হবে। কিন্তু যে কিউরিয়াস নয়, আহ, তার বাকিগুলো হওয়া খুব মুশকিল। এবং কিউরিয়াসিটির কোনো লিমিট নেই। যাই দেখবে সেটার সম্পর্কেই যদি একটু কিউরিওসিটি যে কোনো বয়সে না থাকে, আমি খুব জোর গলায় বলতে পারি, আমি কি অ্যাচিভ করেছি আমি জানি না, কিন্তু আই হ্যাভ অলওয়েজ বিন ভেরি ভেরি কিউরিয়াস। এবং কিউরিয়াসিটিটাকে ফিড করতে গেলেও একটু পরিশ্রম করতে হয়। আহ, আমি যেরকম, আমি আগে খুব, আমার বেশিরভাগ জীবনটাই আমি খুব অগোছালো জীবন যাপন করেছি, খুব ডিসিপ্লিন নই, ছিলাম না। কিন্তু যত বয়স বাড়ছে তত আমি অনেক বেশি ডিসিপ্লিনড হয়েছি। সেটা ডিসিপ্লিনের জন্য নয়, সেটা হচ্ছে মৃত্যু ভয় থেকে। যে হঠাৎ একটা সময় গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে আর খুব বেশি সময় নেই। সুতরাং তখন একটা, এবং আমি বিশ্বাস খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, পৃথিবীতে যাই ভালো কাজ হয় সবকিছু মৃত্যু ভয় থেকে। আমরা যদি জানতাম আমি সারা জীবন বেঁচে থাকবো, তাহলে কিছুই করতাম না। তাহলে আমি আজকে না করে কালকে করতাম, প্রেমেও পড়তাম না। ঠিক। যাই করি সেগুলো হচ্ছে এই একটা ফাইনাইটনেস অফ সময়ের জন্য। আমার এখন একটা ঘটনা মনে পড়ে। বছর 10-15 বছর আগে একদিন আমার অফিসে একটি ইয়াং ছোকরার সঙ্গে আমি গল্প করছি বই নিয়ে। তা আমি বললাম যে শোন, আমি আগে খুব প্রচুর বই পড়তাম, তারপরে এই দেশে আসার পর থেকে আমার বই পড়া কমে গেছে, এখানে এত ব্যস্ত জীবন, আমার বই পড়াটা কমে গেছে। তো আমাকে বললো যে তুমি কটা বই পড়ো।
কিরম আমি বললাম যে ধরো আমি যদি কোনো মাসে একটা বই শেষ করতে পারি, ইটস এ গুড মান্থ, যে একটা বই শেষ হয়েছে। তখন ওই শন বলে ছেলেটিও বললো, ইটস নট টু ব্যাড, 12 বুকস, 1 বুক এ মান্থ, 12 বুকস এ ইয়ার, ইটস নট ব্যাড। আমি হঠাৎ সেই মুহূর্তে একটা অঙ্ক কষলাম মনে মনে করে, আমি দেখলাম আমি যদি বছরে 12টা বই পড়ি, আমার আর 300টা বই বাকি আছে জীবনে। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি ভেরি সোবারিং থট, যে 300টা বই মানে একটা বুক শেলফ। তার প্রথম এফেক্টটা হলো আমি অলমোস্ট ইমিডিয়েটলি আমি ফালতু বই পড়া ছেড়ে দিলাম। এইসব সায়েন্স ফিকশন, জমাটি বই, ডিটেকটিভ গল্প যেগুলো পড়তাম, আমি বললাম যে আমার সময় নেই অত সব। মানে যে 300টা বই পড়তে হয়, আই বেটার চুজ মাই বুকস কেয়ারফুলি। কিন্তু ওই একটা কনভারসেশনের পর থেকে আজ অব্দি আমি বছরে, আমি রাফলি উইকে একটা বই পড়ি। সো মাসে একটা থেকে উইকে একটা। সেটার কিন্তু একমাত্র কারণ, আমি কোনো কারণ নেই আমার। ভয় হচ্ছে যদি মরে যাই তার আগে এইগুলো পড়া হবে না, ওই ওই আগ্রহটা। তো সেটাই আমাকে ড্রাইভ করে। এবং আমার আম, আহ, যদি বুড়ো লোকের মতো ইয়াং লোককে জ্ঞান দিতে বলো, দ্যাট উইল বি মাই জ্ঞান, দ্যাট টু অ্যালাউ ইউর না, এটা কিউরিয়াসিটি। এটা বুড়ো লোকের মতো জ্ঞান না, এটা বেশ জোয়ানের মতনই জ্ঞানটা দিলে তুমি, উইচ ইজ ভেরি ভেরি ভেরি, মানে দারুণ দারুণ এটা। তো আমি অনেক সময় এই বই পড়ার ব্যাপারে, তুমি দেখবে পুরোনো দিনের সমস্ত পণ্ডিত লোকেদের ছবি দেখা যায় অনেক সময়, বিশেষত ইউরোপিয়ান লোকেদের। সে তার লাইব্রেরিতে বসে আছে, সে মাটি থেকে সিলিং পর্যন্ত বইয়ের পাহাড়। এখন আমি বুঝি এরা, ওই লোকগুলো তার বেশিরভাগ বই পড়েনি, কারণ জীবনে খুব কম বই পড়ার সময় হয়। মানে তুমি যদি সপ্তাহেও একটা বই পড়ো, তোমার সারা জীবনে টোটাল যা বই পড়বে কয়েক হাজার পড়েছো, 2-3 হাজার। মানে বা ধরো, মানে আমি আমি খুব বেশি বই পড়তাম না, আমি ওই ট্রানজিশনাল জেনারেশন যেখানে বই পড়াটা কমছে এন্ড অল দিস থিংস। তো কিন্তু হ্যাঁ, কিছু ইন্টারেস্ট লাগলে আমি বই পড়তাম। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে শুধু তো পড়া না, ব্যাপারটাকে মালটাকে আত্মস্থ করতে হবে তো, বা ওটাকে নিয়ে একটা রিফ্লেকশন বা ওই ওই ব্যাপারটা কিন্তু টাইম লাগবে রে বাবা। হ্যাঁ, এবং সেটা যেটা হয়, তুমি যদি তোমার পড়াটাকে, বা পড়া, সিনেমা দেখা, পডকাস্ট শোনা, যেভাবেই তুমি ইনফরমেশন গ্যাদার করো, সেটাকে যদি একটা বিষয়ে আটকে না রাখো, হুম। নানান বিষয় পড়ো, তখন এই কানেকশনগুলো তৈরি হতে শুরু করে। আজকে আমি আর্ট নিয়েও পড়ি, লিটারেচারও পড়ি, সায়েন্সও পড়ি, অ্যান্ড আই ফাইন্ড কানেকশনস। আমার কাছে যে কারণে আর্ট এবং সায়েন্স এবং টেকনোলজি খুব একটা আলাদা জিনিস নয়। আই ক্যান সি দ্য কানেকশন বিটুইন দেম, যে এগুলো প্রত্যেকটা খুবই ওতপ্রোতভাবে জড়িত জিনিস। রাইট, রাইট, দারুণ। সো অন দ্যাট আমরা এখানেই শেষ করি, কুণালদা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। খুব ভালো তোমার লাগলো। সময় নিলাম। না না, থ্যাংক ইউ তুমি হ্যাঁ করার জন্য, এবং দারুণ লাগলো। হোপ আওয়ার অডিয়েন্সদেরও এটা ভালো লাগবে। সো as you know, if you want to reboot your energy, live your life in your own terms, this is the right place for you. This is URL Unzip Reboot and Leave podcast. So আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কুণাল। নমস্কার।